জন্মের পর মায়ের বুকে দুধ খাওয়ার ভাগ্য আমার হয়নি। মায়ের বুকে ঘুমানো আমার হয়নি। আমার জন্মের কিছু সময় পরেই আমার মা আমাকে এতিম করে চলে যায়। মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি আমার বাবা, নানা নানি। আমার মা ছিল নানা নানির আদরের মেয়ে। তাদের আর কোনো মেয়ে ছিল না। আমার একটা মামা, খালা নেই। আমি তাদের আদরের মেয়েকে খেয়েছি। আমি রাক্ষসী, অপয়া, অলক্ষ্মী। সেদিন বাড়ির সবাই আমাকে অপয়া, অলক্ষ্মী বলে সম্বোধন করে, কারণ আমার জন্যই আমার মা মারা গেছে। সেদিনের পর আমার নানি আমাদের বাড়িতে আর পা রাখেনি। মামা নানাকেও নাকি কসম দিয়েছিল যেন না যায়। তারাও আর কখনো নাকি আসেনি। নানা বাড়ির মানুষদের দেখতে কেমন আমি জানি না। জন্মের পর দেখেছিলাম, তখন দেখলে কি আর মনে থাকে? থাকে না, আমারও নেই। আমার বাবা আমাকে দ্বিতীয়বার আর ছুঁয়ে দেখেনি। আমার দিকে নাকি তাকাতও না। আমার দাদি আমাকে পছন্দ করতো না, মেয়ে হয়ে জন্মেছি বলে। ছেলে হলে বড় হয়ে কাজ করতাম, টাকা ইনকাম করতাম। মেয়ে হয়ে তো আর তা করতে পারবো না। উল্টো আমাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, খরচ হবে। আমার বাবা চাচা দুই ভাই এক বোন। চাচা বউ নিয়ে আলাদা বাড়ি করে থাকেন। তারাও আমার দিকে ফিরে তাকায়নি সংসারের ঝামেলা বাড়বে বলে। তাদেরও টানাটানি সংসার ছিল তখন। ফুফু সবার ছোট ছিল। তার বিয়ে হয়েছে বেশ ভালো ঘরেই। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ফুফু আমাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সেখানেও আরেক ঝামেলা। ফুফার কোনো সমস্যা না থাকলেও সমস্যা ছিল সেই বাড়ির বাকি সদস্যদের। তারা চায়নি আমি সেখানে থাকি। শুধু শুধু অন্যের মেয়েকে খাইয়ে পরিয়ে লালন পালন করার কী প্রয়োজন? ফুফুর শাশুড়ি নাকি আমাকে নিয়েছিল ঘোর আপত্তি। সে কিছুতেই আমাকে সেখানে রাখতে দেবে না। একটা ছোট বাচ্চার নাকি অনেক খরচ। তাদের বাড়তি খরচ হয়ে যাবে আমার জন্য। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে আবার। উদয় পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। মা মারা যাওয়ার 2 মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে। আমাকে ফুফু শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয় না, বরং দিয়ে যাওয়া হয়। মা নাকি আমাকে বেশ আদর করতো, ভালোবাসতো। বাবা তখনও 2 চোখে দেখতে পারতো না আমাকে। আমার যখন 2 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের জন্ম হয়। ও জন্মের পর থেকেই মা আমাকে আর ভালোবাসতো না। আমি আস্তে আস্তে বড় হতে থাকি, আর দুনিয়া কত সহজ সেটা বুঝতে পারি। আমি যখন থেকে দৌড়াতে শিখেছি, তখন থেকেই কাজ করতেও শিখেছি। দাদি আমাকে দেখলেই দোৎসাহ করতো, অকথ্য ভাষায় গালাগালি করতো। সে নিজেও মেয়ে হয়েও মেয়ে পছন্দ করে না। আমার অপরাধ ছিল আমি মেয়ে হয়ে জন্মেছি। দাদা ছিল না, তাই দাদার ভালোবাসাও বুঝিনি কখনো। বেঁচে থাকলে সেও হয়তো সকলের মতোই আচরণ করতো। স্কুলে যাওয়ার বয়সে বাড়ির অর্ধেক কাজ করতাম। এভাবেই আমার দিন কাটতে থাকে। আমি বড় হই, স্কুলে গেলে বাড়ির কাজ করতে পারবো না, তাই স্কুলে যেতে দিতে চাইতো না। কোনো আত্মীয়ের বাড়িতে যেতে দিত না। এসএসসি পরীক্ষার পর আর পড়া হয়নি। বাহিরের দুনিয়া সম্পর্কে আমার ধারণা খুবই কম। নাদিয়া আবার থামে। কান্নারা গলায় দলা পাকিয়ে আটকে আছে। এদেরকে ভিতরে নিতে হবে আবার। পানি খাওয়া প্রয়োজন। বেড থেকে উঠে দাঁড়ায় পানি খাওয়ার জন্য। পরের ঘটনা জানার আগ্রহে নাদিয়ার দিকে তাকিয়ে আছে উদয়। নাদিয়া গ্লাসে পানি ঢেলে খেতে শুরু করে। খাওয়া শেষে গ্লাস রাখতে গেলে উদয় নিজেও পানি খেতে চায়। নাদিয়া গ্লাসে পানি ঢেলে উদয়কে দেয়। আবার এসে বসে উদয়ের সামনে। তাকিয়ে থাকে বাহিরের দিকে। উদয়ের তর সইছে না পরের ঘটনা জানার জন্য। পরের ঘটনা বলো, শুনবেন? উদয় মাথা ঝাঁকিয়ে স্বীকার করে। বিরক্তি লাগছে না? পরের ঘটনা বলো। নাদিয়া একটু মনে মনে হাসে। ওকে 2 চোখে দেখতে পারে না, এখন আবার ওর কথা শোনার জন্য তাড়া দিচ্ছে। আমার 1 ভাই 1 বোন। ভাই আমার থেকে 2 বছরের ছোট, আর বোন 5 বছরের। বাবা মা ওদের হাত খরচের টাকা বহন করতে পারলেও আমার পেছনে খরচ করার মতো টাকা পয়সা তাদের নেই। আমার অর্ধেকের বেশি খরচ ফুপা ফুপু দেন। আমার কাপড়, তেল, সাবান, শ্যাম্পু ওনারাই কিনে দেন বছরে 2 বার। আমার বাবা আমাকে বছরে 2 সেট কাপড় কিনে দেয় না। কোনো কিছু প্রয়োজন হলে আমি কখনো তাদের মুখ ফুটে বলতে পারিনি। আমার ভাই আমার থেকে বয়সে ছোট হয়েও আমার গায়ে হাত তুলতো প্রায় সময়। বাবা মা দেখতো, কখন কিছু বলতো না। আমারও আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে গিয়েছিল। মানুষ অভ্যাসের দাস, আমিও তার বিপরীত নই। বাড়ির কোনো কাজে আমার মা বোন হাত দিত না। সব কাজ আমাকে একা একা করতে হতো। আমার বোন রোদে কোনো কাজ করলে ওর স্কিনে ট্যান পড়ে যাবে, হাত পায়ের নখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, হাত পা রুক্ষ হয়ে যাবে, ওর সৌন্দর্য কমে যাবে। তাই তার কাজ করা নিষেধ।
আমার আবার এসব কিছু হয় না, কারণ আমি তো মানুষ নই, রোবট। তাদের কথা আচরণ সব কিছু থেকে আমি মুক্তি পেতে চাইতাম চিরদিনের জন্য। কত শতবার কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলাম আমাকে যেন আমার মায়ের কাছে নিয়ে যায়, কিন্তু আল্লাহ নেয়নি। মাকেও বলেছি আমাকে তোমার কাছে নিয়ে যাও, সেও নেয়নি। এই স্বার্থপর দুনিয়ায় আমার আপন বলতে ছিল শুধু ফুপু আর ফুপা। তারা আমাকে একটু ভালোবাসতেন, অনেকবার আমাকে তাদের সাথে নিয়ে যেতে চেয়েছে, তবে বাবা মায়ের কারণে নিতে পারেনি। আমি না থাকলে তো তাদের বাড়ির কাজ করার জন্য মানুষ থাকবে না। অন্য কোনো প্রয়োজনে আমাকে না লাগলেও কাজ করার জন্য হলেও আমাকেই প্রয়োজন তাদের। আমাদের পাড়ার বেশিরভাগ মানুষ আমার নাম ধরে ডাকে না, আমাকে ডাকার জন্য তাদের কাছে বিভিন্ন নাম আছে, সেই সব নামেই ডাকে। তাতে আফসোস নেই আমার, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি সব। ভাগ্য যেখানে নিয়ে যায় আমাকে। যেখানে জন্মদাতা পিতাই আমাকে ভালোবাসেনি, সেখানে অন্যদের কাছ থেকে ভালোবাসা পাওয়া আশা করিনি কখনো। সৎ মা, ভাই, বোন, অন্যদের কি দোষ দেব? দোষ তো আমার কপালের। আমি অন্যদের দোষী ভাবি না, আমি তাদের দোষও দেখতে পাই না। আমার সৎ মা তার সন্তানদের ভালোবাসেন, তাদের জন্য অনেক কিছু করেছেনও। এখানে তার কোনো দোষ দেখতে পাই না আমি। সে কেন সৎ মেয়েকে ভালোবাসবে? কেন সৎ মেয়ের পেছনে টাকা খরচ করবে? বাবা কেনই বা একটা খুনি রাক্ষসীর পেছনে নিজের রক্ত পানি করে ইনকাম করা টাকা খরচ করবে? আমি এখানে তাদের কোনো ভুল দেখতে পাই না। ভুল ছিল আমার জন্ম নেওয়া। আমার জন্ম নেওয়া উচিত হয়নি। আমার জন্য কতগুলো মানুষ কষ্ট পেয়েছে। আমি কতজনের প্রিয়জনকে কেড়ে নিয়েছি, তাদের চোখের পানি ঝরিয়েছি, একজনকে আশাহত করেছি। একটু থেমে লম্বা করে শ্বাস নেই। আপনি বলেন না আমি লোভী, সেটা ঠিকই বলেন। আমি আসলেই ভীষণ লোভী মেয়ে। একটু ভালো থাকার লোভে কত কেঁদেছি। এই দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেতে কত শতবার কেঁদেছি। প্রাণপণে চেয়েছি কেউ আসুক, আমাকে চিরদিনের জন্য ওইখান থেকে নিয়ে যাক। আমার অত সাহস কোনোদিন ছিল না যে একা একা বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাইতাম আমার বিয়ে হয়ে যাক, তবে হতো না। কেন জানেন? কারণ বিয়ে হয়ে গেলে আমার বাবার বাড়িতে কাজের বুয়া থাকবে না। বাড়িতে অত কাজ কে করবে? অভাবের সংসারে কাজের বুয়া রাখা তো সম্ভব নয়। তাই শত শত বিয়ে আসলেও আমার মা রাজি হয়নি কখনো। আর আমার ব্যাপারে আমার বাবা বরাবরই উদাসীন। আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সে আমাকে পছন্দ করে না। আমি তার সামনে যাই, এটা তার পছন্দ নয়। আমি কখনো দেখিনি আমার বাবা আমার জন্য 1 টাকা দামের একটা চকলেট কিনে নিয়ে এসেছে, অথচ ভাই বোনের জন্য কত কিছু নিয়ে আসতো। আমার হাতে কখনো 1 গ্লাস পানিও খায়নি, অথচ জগ কলস ভরে ঘরে পানি নিতাম আমি। সেই পানি খাবে, কিন্তু আমি ঢেলে দিলে খাবে না। 3 বেলা আমার হাতে রান্না খাবে, তবে আমি বেড়ে দিলে খাবে না। জীবনে যা যা হারিয়েছি আর যা যা পেয়েছি, সেই সবের জন্য আমার আর কোনো অনুভূতি নেই। সব কিছু এখন একই রকম লাগে। বিয়ের দিন রাতে খাবার পর মা জানালো রাতে আমার বিয়ে। প্রথমে আমি বেশ অবাক হয়েছিলাম, পর মুহূর্তে খুশি হয়েছিলাম বেশ, জাহান্নাম থেকে মুক্তি পাবো সেজন্য। কিন্তু একটু পরেই আবার মনে হয়েছিল ছেলেটা কি ভালো হবে? যেই মা আমাকে এতদিনেও বিয়ে দিতে রাজি হয়নি, সে কিভাবে আমাকে বিয়ে দিতে রাজি হলো এখন? ছেলেটা কি করে? ভালো তো? আমার মনে নানা রকম ভয় সৃষ্টি হয়, যার কারণে আমি বলেছিলাম আমি বিয়ে করতে চাই না এখন। এটা শোনার পর মা অনেক রেগে যায় আর আমাকে 2টো চড় মারে, অকথ্য ভাষায় গালাগালি করে এবং জানায় আমাকে বিয়ে করার বিনিময়ে বরপক্ষ হতে আমার মাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। সেই টাকায় নিজের মেয়েকে বিয়ে দেবে, ছেলেকে বাইক কিনে দেবে। মায়ের কথায় আমি আর দ্বিমত করিনি। তাদের সংসারে উন্নতি হবে, আমাকে সমুদ্রে ভাসিয়ে তারা সুখে থাকবে, থাকুক, সমস্যা কী? আমাকে তারা গরু ছাগলের মতো 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেবে। যেখানে আমার জন্মদাতা পিতাই চুপচাপ বসে সব কিছু দেখেছে, কিছু বলেনি। যেখানে জন্মদাতা পিতা আমাকে ভালোবাসে না, সেখানে সৎ মায়ের ভালোবাসা পাওয়া বিলাসিতা। আমি জানতাম না আমার হবু বর দেখতে কেমন, সে মানুষ হিসেবে কেমন, পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, নাকি অন্য কোনো সমস্যা আছে, ধনী পরিবার নাকি গরিব। আমাকে সে দেখেছে নাকি না দেখেই বিয়েতে রাজি হয়েছে? নিশ্চয়ই ধনী পরিবার হবে, না হলে 10 লক্ষ টাকা দিত না। কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম, আর কোনো প্রতিক্রিয়া করিনি, আসিনি ভিতর থেকে। তারপর ভাবলাম যাই হোক, এখান থেকে তো মুক্তি পাবো। হাঁপিয়ে উঠেছিলাম ওই বাড়িতে। একটু ভালোবাসা পাওয়ার লোভ জাগলো মনে। শ্বশুরবাড়ির মানুষজন যদি ভালো হয়, আমাকে একটু ভালোবাসে, আমার বাবা
আমার বাবা হিসেবে যতই খারাপ হোক, বর হিসেবে সে দুবারই ভালো ছিল। আমার বড় হয়তো আমাকে ভালোবাসবে। সেদিন মনের মধ্যে অনেক লোভ জেগেছিল ভালোবাসা পাওয়ার। তারপর আপনারা গেলেন, আমাকে বউয়ের সাজে সাজানো হলো। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে যা যা বলে সেগুলো বলল। তার একটা কথাও আমার কানে প্রবেশ করেনি। আমি শুধু অপেক্ষা করছিলাম ওই বাড়ি থেকে বের হওয়ার। আপনার নামটাও জানতাম না। কাজী সাহেব বলেছিলেন, আমি শুনতে পাইনি। তারপর কবুল বলতে বলা হলো, আমি সেটাও শুনতে পাইনি। তারপর উষা আপু আমাকে মৃদু ধাক্কা দিয়ে কবুল বলতে বললে সাথে সাথেই বলে দিয়েছিলাম। পরপর 3বার কবুল বলে সেদিন আমি নাজমুল হকের মেয়ে থেকে অন্য কারোর বউ হয়েছিলাম। বিদায়ের সময় আমি আপনাকে দেখলাম। বিশ্বাস করুন, আপনার এমন অবস্থা দেখে আমার একটুও খারাপ লাগেনি, আফসোসও হয়নি। আপনাদের টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে খুশিও লাগেনি। বরং ওই বাড়ি থেকে বিদায় নিয়ে সারা জীবনের জন্য চলে আসছি তাতেই আনন্দ লাগছিল আমার। কোণে বিদায়ের সময় সব মেয়ে কাঁদে, কিন্তু আশ্চর্য, আমার কান্না আসেনি একটুও। আমি শেষবারের মতো মা বাবা ভাই বোনের দিকে তাকিয়েছিলাম। টাকা পাওয়ার আনন্দে মায়ের চোখ মুখ ঝলমল করছিল। বাইক পাবে সেই আনন্দে ভাইয়ের মুখে হাসি ছিল। স্বর্ণের গহনা হবে সেই আনন্দে বোনের মুখে হাসি ছিল। আমাকে চোখের সামনে আর দেখতে হবে না সেই আনন্দ বাবার চোখ মুখে দেখেছিলাম আমি। তার ঘাট থেকে বোঝা নেমে গেছে। 22 বছর ধরে গলায় আটকে থাকা কাঁটা নেমে গেছে। সকলের চোখে মুখে সে কি আনন্দ! আমারও অনেক আনন্দ অনুভব হয়েছিল। মা বলেছিল, বিয়ের পর আমি জীবনেও আর ওই বাড়িতে পা রাখতে পারবো না। সেই রাতটাই ওই বাড়িতে আমার শেষ রাত। তারপর চিরদিনের জন্য বিদায় নিয়ে আপনার সাথে এক পা করে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। উদয় নাদিয়া একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। নাদিয়ার চোখে টলমলে পানি। উদয় শান্ত দৃষ্টিতে দেখে চলেছে নাদিয়াকে। নিজের জন্মদাতা পিতা কারোর সাথে এমন করতে পারে? উদয় তো নাদিয়ার ব্যাপারে অন্য কিছু ভেবেছিল। বিয়ের জন্য রওনা হওয়ার পর উদয় জানতে পারে মেয়ে পক্ষকে 10 লক্ষ টাকা দিতে হবে। আবার বিদায়ের সময় কেউ কান্না করেনি, উল্টো সকলের চোখে মুখে খুশি উপচে পড়েছিল। নাদিয়াও কান্না করেনি, একদম চুপচাপ ছিল। কোনো মেয়ে যদি প্রণয়ের মাধ্যমেও বিয়ে হয়, সে মেয়েও বিদায়ের সময় কান্না করে। পুরো পরিবার মেয়ের বিদায়ের সময় কান্না করে। অথচ উদয় নাদিয়ার বিয়ের পরেই প্রথম দেখা ওদের দুজনের। বিয়ের আগে উদয়কে নাদিয়ার একটা ছবি দেখতে দেওয়া হয়েছিল। উদয় রাগে ক্ষোভে দেখেনি সেই ছবি। নাদিয়াও হয়তো উদয়ের ছবি দেখেনি, নাকি দেখেছে উদয় জানতো না। নাদিয়া যখন কান্না না করে উদয়ের সাথে এগিয়ে যাচ্ছিল, তখন উদয় নাদিয়ার ওপর অনেক রাগ ক্ষোভ জন্ম নেয়। উদয় ভাবতে থাকে নাদিয়া টাকা পয়সার লোভে ওকে বিয়ে করেছে। যেখানে বিয়ে করার বিনিময়ে প্রথমে 10 লক্ষ টাকা দিতে হয়েছে, সেখানে নাদিয়া আর ওর পরিবার কতটা লোভী তা বলার অবকাশ নেই। এমনিতেই উদয় মেয়ে মানুষ সহ্য করতে পারে না, তার উপর এমন মনোভাব জন্ম নেওয়ায় আরও সহ্য করতে পারছিল না। তবে অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে রেখেছিল। কিন্তু আজকে ওর সেই ভুল ধারণা ভেঙে গেল নাদিয়ার সব কথা শুনে। কিন্তু এসব কথা কি সত্যি নাকি মিথ্যে কাহিনী বানিয়ে বলছে, দোটানায় পড়ে উদয়। নাদিয়া উদয়ের দিকে পিঠ করে বসে, শাড়ির আঁচল সরিয়ে লম্বা ব্লাউজ একটু উপরে তোলে। নাদিয়ার পিঠ দেখে উদয়ের চোখ বড় বড় হয়ে যায়। আতঙ্কিত হয়ে বাঁ হাত বাড়িয়ে নাদিয়ার পিঠ ছুঁয়ে দেয়। উদয়ের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে নাদিয়া, দ্রুত সরে যায়। নিজেকে ঠিকঠাক করে উদয়ের দিকে ঘুরে বসে আবার। এরকম হয়েছে কিভাবে? কে করেছে? ওই যে লোভের কারণে এমন হয়েছে। বিয়ের 2 দিন আগে রাতের বেলায় ভুল করে হাত ফসকে রান্না করা ডাল পড়ে গিয়েছে। বেশি না, অল্প। তাই আমাকে রাতে খেতে দেওয়া হয়নি। এমনিতেও প্রতিদিন আমাকে 2 বেলা খেতে দিত, সকালে আর রাতে। আমি নাকি ভাত বেশি খাই, তাদের খাবার অপচয় করি। দুপুরে খাইনি, রাতেও না খাওয়া খিদেই আমার পেট চোচো করছিল। রাতে পানি খেয়ে পেট ভরিয়ে নিই। ভাতের খিদে কি পানিতে ভরে? আমার পেটে তখন আগুন ধরে গিয়েছে খিদের কারণে। রাতটা কোনোভাবে কেটে যায়। রোজকার মতন ভোরে ঘুম থেকে উঠে কাজ করতে থাকি। খিদের কারণে আমার হাত পা থরথর করে কাঁপছিল। কোনো কাজ ঠিকভাবে করতে পারছিলাম না। গোলঘর থেকে গরু ছাগল বের করে খেতে দিয়ে আগে রান্না বসাই। মাকে খুঁজছিলাম, পেলাম না। হয়তো প্রতিবেশীদের বাড়িতে হাঁটতে গেছে। আমার নিজের হাতে খাবার বেড়ে খাওয়া নিষেধ,
কিন্তু খিদে সহ্য করতে না পেরে রান্নাঘরে বসেই খাবার বেড়ে খাওয়া শুরু করি। আমি শেষ লোকমাও মুখে দেই, আর মা রান্নাঘরের সামনে এসে দাঁড়ায়। আমাকে খাবার খেতে দেখেই তার শরীরে আগুন ধরেছে, তেড়ে আসে আমার দিকে। শেষের লোকমাটা আমার আর গেল না। মা গলা চেপে ধরায় মুখ থেকে বেরিয়ে যায়। তার অনুপস্থিতিতে অনুমতি ছাড়া ভাত খাওয়ার জন্য আমাকে মারধর করে। খুন্তি গরম করে পিঠে চেপে ধরে। জামার ওপর দিয়ে না ধরলে বোধহয় পিঠের চামড়ায় উঠে যেত সাথে সাথেই। একটু সাহস দেখিয়ে নিজের হাতে খাবার বেড়ে খাওয়ার পুরস্কার। শেষের কথাগুলো হেসে হেসেই বলে। ওদের চোখ মুখ রাগে শক্ত হয়ে আসে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? ভাত খাওয়ার জন্য কেউ এভাবে মারে? মানুষ না জানোয়ার? তোমাকে এরকমভাবে মারে, নির্যাতন করে, তোমার বাবা চাচা কিছু বলে না? আমি মরে গেলেও আমার বাবার কিছু আসে না। আর চাচার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তাদের সাথে আমার কখনো কথা হয় না। বাড়তি ঝামেলা কে চাই? আমার যাই হয়ে যাক, তাতে কী বা যায় আসে? ওনারা তোমাকে ভালোবাসে না? নাদিয়া হাসে। সে তো আপনি সকলের কাছ থেকেই পেয়েছেন। আর আমি তো কখনো কারো ভালোবাসা পাইনি। ভালোবাসা জিনিসটা বোধ হয় আমার জন্য নয়। আমাকে ভালোবাসা নিষেধ। তারা কেন আমাকে ভালোবাসবে? আমাকে ভালোবেসে তো তাদের কোনো লাভ নেই, উল্টো ক্ষতি হবে। আমাকে ভালোবাসলে অন্তত একটু খেতে দিতে হতে পারে। এত ঝামেলার কোনো মানে হয় না। তারাও করেনি। মায়ের এমন ছোটোখাটো উপহার গ্রহণ করার অভ্যাস আছে আমার। এসব কিছুতে এখন আর খুব একটা কিছু হয় না। জন্মের পর থেকেই কষ্টকে আলিঙ্গন করে বড় হয়েছি। এখন আর কোনো কিছুতে সহজে কষ্ট পায় না। ওই মহিলার সাহস কীভাবে হলো তোমাকে এভাবে মারার? ওদের সব কটার নামে আমি নারী নির্যাতনের কেস করব। ওই মহিলার কত বড় সাহস উদয় চৌধুরীর বউয়ের গায়ে হাত দেয়? নাদিয়ার চোখ বড় বড় করে তাকায়। পর মুহূর্তেই হেসে বলে, তখন তো আপনার বউ ছিলাম না, এখন তো বউ হয়েছি। এখন তো মারিনি, তাও কেস করব আমি। লোভী মহিলা, টাকার জন্য তোমাকে এরকম একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ওই মহিলা তো তোমাকে টাকার বিনিময়ে কোনো খারাপ চোখের কাছেও বিক্রি করে দিতে দুবার ভাবতো না। রাগে ফোঁস করতে থাকে উদয়। নাদিয়ার মুখের দিকে তাকায়। বরাবরের মতো সরল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তেই নাদিয়ার চোখ নামিয়ে নেয়। উদয় গভীরভাবে দেখতে থাকে নাদিয়াকে। মেয়েটা এই বয়সে এত কষ্ট সহ্য করেছে, সবই মা না থাকার ফল। নিজের মা যদি থাকতো, মেয়েকে আগলে রাখতো, যত্ন করে মাথায় পিঠে হাত বুলিয়ে খাবার খাওয়াতো, দুটো ভাত খাওয়ার জন্য মারতো না, ভাত নিয়ে পিছে পিছে ঘুরতো না খাওয়ানোর জন্য, রোদে পুড়ে কাজ করতে দিত না, হাত মুখে রোদে পুড়ে ট্যান পড়ে যেত না, এরকম অক্ষম ছেলের সাথে বিয়ে দিত না। উদয় নিজের উপরেই নিজেরই রাগ হয়। নাদিয়ার সম্পর্কে না জেনে কত কিছু বলেছে, কত কষ্ট দিয়েছে। মেয়েটা চুপচাপ শুনেছে, কিছু বলেনি। উদয় দ্বিতীয়বার প্রমাণ পেল, মানুষ অতি কষ্টে নিজেকে পাথরে পরিণত করে। প্রথমবার দেখেছিল নিজেকে, আর দ্বিতীয়বার নিজের বউকে। দুজনের জীবনে অনেক বড় বড় আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। ভাগ্যের ফেরে দুজনের কপাল জুড়ে গেছে। পার্থক্য শুধু উদয় কষ্ট পাচ্ছে 1.5 বছর ধরে, আর নাদিয়া 22 বছর ধরে। মেয়েটার ধৈর্য শক্তি আসলেই অনেক বেশি। উদয় পেছনের দিকে এগিয়ে বেডসাইড টেবিলের উপর থেকে মেডিসিন বক্স হাতে নেয়। বক্সের ভিতর থেকে একটা বার্নিং মলম বের করে। 15 দিন আগে হাত ফসকে ডান হাতের উপর গরম কফি পড়ে গিয়েছিল, তখন মলমটা আনা হয়েছিল, তবে উদয়ের 2 বারের বেশি কাজে লাগেনি। নাদিয়ার দিকে বাড়িয়ে দেয় মলমটা। মুখটা খুলে দাও। নাদিয়া খুলে দেয়। পেছন ফিরে ঘুরে বসো। কেন? মলম লাগাতে হবে। ফোসকা পড়ে চামড়া উঠে গেছে, ঘুরে বসো। নাদিয়া মাথা ঝাঁকিয়ে না করে বলে, লাগবে না কিছু, ঠিক হয়ে যাবে কয়েকদিন পর। লাগবে কি লাগবে না সেটা আমি বুঝবো, তুমি ঘুরে বসো। নাদিয়া চুপচাপ বেড থেকে উঠে চলে যেতে নেয়। উদয় নাদিয়ার চোখ মুখ দেখেই বুঝতে পারে ওর মতিগতি। বাম হাত দিয়ে খপ করে শাড়ির আঁচল টেনে ধরে। রাগী স্বরে বলে, কোথায় পালাচ্ছ? দিতে হবে না কিছু। হাত ধরে টেনে নিজের সামনে বসায়। এখান থেকে উঠলে খবর আছে তোমার। ব্লাউজ উপরে তোলো। হ্যাঁ? চিবিয়ে বলে, শুনতে পাওনি? ব্লাউজ উপরে তোলো। নাদিয়া তোলে না, কাছামাছু হয়ে বসে থাকে। ধমক দিয়ে বলে, কথা কানে চায় না? কালা মেয়ে একটা। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।